সারা দাও বাংলাদেশে আপনাদের সকলকে জানাই স্বাগত। সারা দাও বাংলাদেশ টিম আজকে কোথায় চলে এসেছে হয়তোবা দেখি কিছুটা আজ করতে পারছেন। আমরা কিন্তু এখন অবস্থান করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সারা দাও বাংলাদেশ টিম সম্পূর্ণ টিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে এসেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে যেহেতু আমরা এসেছি, আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের সাথে যদি আমরা মতবিনিময় না করি তাহলে তো সেটি আর মানায় না। তাই সারা দাও বাংলাদেশ আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া স্যার। স্যার স্বাগত আমাদের অনুষ্ঠানে আপনাকে। আপনাদেরকেও ধন্যবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসার জন্য। আমরা মিডিয়া কর্মীরা যারা আসতে চান তাদেরকে স্বাগত জানাই। অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার একেবারেই শুরুতে একটা নতুন প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। সেপ্টেম্বরে আপনি গত বছর সেপ্টেম্বরে আপনি এই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছেন। কখনো যখন আপনি লেখালেখিতে সময় দিচ্ছিলেন বা অন্যান্য কাজে ব্যস্ত ছিলেন, কখনো কি ভেবেছিলেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য হিসেবে আপনি নিয়োগ পেতে পারেন? না, এটা একেবারেই ভাবিনি নানা কারণে। তার কারণ এর আগে তো আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভিসি হওয়ার আগে আমি 40 বছর এখানে শিক্ষকতা করেছি। সেই 40 বছর মানে 4 দশক শিক্ষকতাকে আমি উপভোগ করেছি এবং আমার যাবতীয় কার্যকলাপ এই 40 বছর শ্রেণীকক্ষের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনো বিভিন্ন রকম দায়িত্ব আছে ইউনিভার্সিটিতে, আমাকে কোনো দায়িত্বে নিয়োজিত করেননি। তারা সঙ্গত কারণেই করেননি এবং সেটা জাস্টিফাইড এই অর্থে যে বিশ্ববিদ্যালয়ে সকল সুযোগ সুবিধা পদ পদবি এগুলো বণ্টিত হয় বর্ণীয় দলীয় এই যে বর্ণের আবরণে প্রচলিত দলীয় লেজুর বৃত্তিভিত্তিক যে রাজনীতি প্রচলিত আছে শিক্ষক সমাজের মধ্যে তার পরিচয়ের উপরে ভিত্তি করে। যেহেতু আমার কোনো বর্ণদলীয় পরিচয় ছিল না, সেই জন্যে কখনোই আমাকে কোনো দল যারা ডমিনেন্ট থাকতেন তারা আমাকে ব্যবহার করতেন না। ইভেন মনে করেন একটা কলেজে শিক্ষক নিয়োগ করতে হবে, আমার ছাত্ররা, আমার নাতি ছাত্ররা তারাও যেতেন এবং তারা যোগ্য, তারা সুন্দরভাবে করতেন, কিন্তু আমাকে কখনো বলা হয়নি। তো আমি কোনো দায়িত্বেই কোনো সময় পালন করিনি, কিন্তু একটা দায়িত্ব আমি মনোযোগের সাথে পালন করেছি এই 40 বছর। সেটা হচ্ছে শ্রেণীকক্ষের মধ্যে শিক্ষার্থীদের পড়িয়েছি। সেই কাজটা আমি যত্নের সাথে করেছি, সেই জন্য আমি অত্যন্ত স্যাটিসফাইড এবং যারা আমার ক্লাস করেছেন তারা আমাকে মনে রেখেছেন। তারা দেশে বিদেশে ছড়ানো আছেন সারা বিশ্বে, তারা আমার সাথে যোগাযোগ রাখেন এবং আমি রিটায়ার করার পর তারাও আমার সাথে যোগাযোগ রাখতেন। আমি অনেকে অনলাইনে পড়িয়েছিও, বিভিন্ন প্রশ্নের উত্তরও দিয়েছি। তো আমি রিটায়ার করি, আমি জয়েন করি এখানে 1982 সালের যে অক্টোবরে, আর 2022 সালের অক্টোবরে আমি রিটায়ারমেন্টে যাই। আপনারা জানেন রিটায়ারমেন্টের পরে 1 বছর তো এলপিআর থাকে, সেটাও শেষ হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে যা টাকা কড়ি পাই আমরা প্রভিডেন্ট ফান্ড এটসেট্রা, সেগুলো দিয়ে আমি থাকার ব্যবস্থা করি খুলনায়, আমার খুলনা শহরে। এবং সেই কাজ শেষ হওয়ার পরে আমি কৃষিকাজে ব্যস্ত ছিলাম। কৃষিকাজ মানে এই যে বিভিন্ন ক্ষেত খামার করা এগুলো। তো এরকম একটা সময়ে এই যে 5ই আগস্টের আন্দোলন সংগঠিত হয় এবং তারপর আমি লেখালেখিতে ব্যস্ত ছিলাম, সেটা তো আপনারা জানেনই, সবাই জানে। তো লেখালেখি আমি দীর্ঘদিন থেকে ব্যস্ত আছি, একদম শিক্ষকতা জীবনের শুরু থেকে। এই লেখালেখি 2 রকম লেখালেখি। একটা লেখালেখি হচ্ছে একাডেমিক ধরনের লেখালেখি, রিসার্চ জার্নাল, ভালো জার্নাল, ভালো বই এগুলো। আর দ্বিতীয় যে জিনিসটা আমাকে জনগণের মধ্যে অধিকতর পরিচিতি দিয়েছে সেটা হচ্ছে পপুলার রাইটিং। মানে আপনার এই যে 2 রকম আছে, ইলেকট্রনিক মিডিয়ায় এবং এই যে আপনার প্রিন্ট মিডিয়ায়। আমি কলাম লিখেছি বড় বড় পত্রিকায়, জাতীয় পত্রিকায়, প্রথম আলো থেকে শুরু করে যুগান্তর থেকে শুরু করে বিভিন্ন পত্রিকায় আমার সিলেক্টেড কলাম আমি লিখতাম। এবং প্রিন্ট মিডিয়ায়, ইলেকট্রনিক মিডিয়ায় আমি টক শো করেছি, বিভিন্ন অনুষ্ঠান করেছি। এগুলো নিয়ে আমি ব্যস্ত থাকার পরে আমি এই যে যখন আমি চাষবাসে ব্যস্ত, আমি তো চিন্তাও করিনি এবং আমি তখন লক্ষ্য করছিলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কাকে ভাইস চ্যান্সেলর দেয়া হবে সেটা নিয়ে পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছিল, যে সম্ভাব্যদের তালিকা প্রকাশিত হচ্ছিল ইত্তেফাক অন্যান্য পত্রিকায়, যে অমুকের নাম শোনা যাচ্ছে, অমুকের নাম, 4-5 জনের নাম এরকম শোনা যাচ্ছিল। সেখানে আমার নাম ঘুণাক্ষরেও উচ্চারিত হয়নি। অথচ হঠাৎ করে কিছুদিন পর আমাকে একজন শিক্ষক আমার কাছে সিবি চাইলেন, আপনার সিবিটা একটু স্যার আমাকে পাঠান। আমি বললাম কেন? বলে যে এই যে ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য আমি এটা পাঠাবো। তাই আমি বললাম যে না, আমি এটা পাঠাবো না আপনাকে। তো বলেছে কেন? তাই আমি বললাম যে আমি এটাকে পরোক্ষ তদবির মনে করি, আপনাকে আমি কেন পাঠাতে যাব? তারপরে আমি পাঠাইনি।
তারপরে একজন সমন্বয়ক না কি বলে তাদেরকে, ওই যে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছাত্র আন্দোলনে যারা সরাসরি নেতৃত্ব, এমন একজন অত্যন্ত ভালো ব্যবহার, আমার নাম মনে নেই, তিনি আমাকে ফোন করে রাতে বললেন যে স্যার আমি তো আপনার সন্তানের মতো, তো আমাকে কি আপনার সিভিটা একটু দেবেন? তাই বললাম যে কেন বাবা, কি দরকার? তো বলে যে আমি মন্ত্রণালয়ে পাঠাবো, আমার কাছে চেয়েছেন। তাই আমি বললাম যে তুমি তাদেরকে আমার সাথে যেমন চমৎকার করে বলছো এরকম চমৎকার করে বুঝিয়ে দাও যে আমি স্যারের কাছে চেয়েছিলাম, স্যার বলেছেন, কয়েকদিন আগেই স্যার আর্টিকেল লিখেছেন এবং সেখানে স্যার বলেছেন যারা তদবির করে তাদেরকে কোনো দিন ভিসি দেওয়া উচিত না। তো স্যার নিজের নীতির বিরুদ্ধে যাবেন না, স্যার আমাকে সিভি দেননি। এটা সুন্দর করে বুঝিয়ে বলো, ভালো যেভাবে আমার সাথে বলেছো এইভাবেই বলো। তারপরে আমাকে এই যে একজন কম বয়সী উপদেষ্টা, আমি নাম না বললেও আপনারা বুঝতে পারবেন, উনি ফোন করে আমার যখন সিভি চাইলেন, তখন আমি বললাম আপনি তো সরকারের উপদেষ্টা, আপনি সিভি কেন, যা চাইবেন আমি দিতে তো প্রস্তুত, কি করতে হবে বলেন। তো সিভি আমি দিলাম। তো সিভি দিলে যে তারপরে প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ, উনি তখন শিক্ষা এবং পরিকল্পনা দুইটার দায়িত্বে ছিলেন, উনি আমাকে ফোন করে যে অত্যন্ত ভালো ব্যবহারের, সফট স্পোকেন, তো বললেন যে প্রফেসর সাহেব আপনি তো অনেক বই টই লিখেছেন, দেখলাম আপনার সিভিটা, তো আপনি কি এটা জানেন না যে সিভির সাথে একটা ছবি দিতে হয়? তাই বললাম স্যার দেখেন আপনি তো আমার অনেক শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, তো এই যে কিছু শিক্ষক আছেন, সম্মানিত শিক্ষক, তাদের ব্যাগের মধ্যে 10-12টা সিভি তৈরি করা থাকে, তারা মন্ত্রণালয়ে হাঁটাহাঁটি করেন, আমি তো ওই শ্রেণীভুক্ত শিক্ষক না, আমার কাছে কোনো সিভি তৈরিই নাই। আমি যে সিভিটা আপনাকে পাঠিয়েছি তাড়াহুড়া করে কেটে কুটে একটা বানিয়েছি, ওর ভিতরে নিশ্চয়ই আপনি অনেক ভুল পাবেন, অনেক কিছু আমি হয়তো লিখতে ভুলে গেছি, অনেক কিছু ছবি যে দিতে হয় আমি সেটা জানিও না, তো আমি তো প্রস্তুতও ছিলাম না যে আমার সিভি লাগবে বা কোনো কিছু। তো স্যার আমি কি ছবি তাহলে আপনাকে এই যে আমাকে চেয়েছিলেন ওকে পাঠিয়ে দেবো? না না না, আপনি আমাকে পাঠান। তো ঠিক আছে স্যার আমি পাঠিয়ে দেবো, আমাকে একটু সময় দেন। তা আমি 10-15 মিনিট পরে পাঠিয়ে দিয়েছি। তারপরে উনি আমাকে একটা অনুরোধ করেছিলেন যে আপনি কি আমাকে একটু সহায়তা করতে পারবেন? বললাম স্যার বলেন কী সহায়তা করতে হবে? বলে যে আপনার ওখানে আন্দোলন হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে ছাত্ররা যে দ্রুত ভিসি দেওয়ার জন্য, তো আপনি একটু তাদেরকে ফোন করে বলুন যে আমরা আপনাকে ভিসি দেবো, তারা যেন শান্ত থাকে। আমি বললাম স্যার আমার ছাত্র আছে, আমি তাদেরকে ফোন করে বলতে পারি। জি বলুন। তা আমি বলে দিয়েছি এই সোশ্যাল মিডিয়ায় যে আমি ভিসি হব, এটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, অথচ প্রজ্ঞাপন দেওয়া হয়নি। তখন আমাকে বলা হয়েছে যে আপনি প্রজ্ঞাপনের জন্য বলুন। আমি কিছু কেন, আমি কি এটা চেয়েছি? যারা আমাদেরকে দিয়েছেন এটা তাদের মাথা ব্যথা, আমার মাথা ব্যথা না। তা কয়েকদিন পরে আমাকে প্রজ্ঞাপন দেওয়া হলে আমি এখানে এসে জয়েন করেছি, সেটা ছিল 19শে সেপ্টেম্বর, প্রজ্ঞাপনটা হয়েছিল 18 তারিখে। এই পুরো ঘটনাটি বলার জন্য অনেক ধন্যবাদ। এর আগে নিশ্চয়ই আমরা জানতাম না যে এভাবে হয়েছে। আপনার ভিসি পাওয়ার প্রজ্ঞাপন, বা আপনি যখন নিশ্চিত হলেন যে আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি হচ্ছেন বা হতে চলেছেন, সবার আগে অভিনন্দন কার কাছ থেকে পেয়েছিলেন? আমার মনে নেই, অসংখ্য অভিনন্দন এসেছিল, বিশেষ করে লিখিতভাবে যেগুলো এসেছিল আমার পক্ষে পড়া সম্ভব না হোয়াটসঅ্যাপে বা ওই সোশ্যাল মিডিয়ায়। মানে পরিবারের কারো কাছ থেকে কি আসলে? না, পরিবারের কেউ অভিনন্দন দেয়নি, বরং আমার স্ত্রী তো আরও বিরক্ত হন এই সমস্ত, মানে এই নতুন পদে আসা সমস্ত দায়িত্ব। আমার ফ্যামিলির সময়টা কমে গিয়েছে, ফ্যামিলির সময় কমে গিয়েছে। আমার স্ত্রী তো অন্যরকম, মানে তার স্টাডি অন্যরকম। যেমন আমার যদি কোনো সময় অসুখ বিসুখ হয়, অন্য টিচারের কারো অসুখ বিসুখ হলে তার স্ত্রীরা তাকে প্যারাসিটামল খেতে দেন, আর আমার স্ত্রী আমি অসুস্থ হলে যদি জ্বর হয় বলে যে তুমি ক্যাম্পাসে যাও, ক্যাম্পাসে চলে যাও। কারণ তার বিশ্বাস আমি ক্যাম্পাসে যদি ছাত্রছাত্রীদের মধ্যে যাই তাহলে আমি ভালো হয়ে যাব, মানে আপনি সুস্থতা বোধ করবো, এটা তার বিশ্বাস। এবং আসলেও তাই হয়। আমি যখন নিশ্চয়ই তাই হয়, শিক্ষার্থীদের মধ্যে আমি যখন থাকি তখন আমি খুবই ভালো থাকি, কারণ আমার মন মেজাজ ভালো থাকে। তারা যদি আমাকে গালিও দেয় আমার ভালো লাগে, কারণ আমি শিক্ষার্থীরা আছে দেখেই আমরা ভিসি, শিক্ষার্থীরা আসে দেখেই আমরা শিক্ষক। শিক্ষার্থীরা ছাড়া তো ইউনিভার্সিটি নিষ্প্রাণ মরুভূমি, এরাই হচ্ছে প্রাণভোমরা। এদেরকে দেখাশোনা করার জন্যে, এদেরকে ভালোবাসার জন্যে, এদেরকে শিক্ষা দেওয়ার জন্যই তো আমরা, এদেরকে শিক্ষাদান দেওয়ার জন্যই তো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান। তো সেটা আমি মনে রাখি। তো ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব কিন্তু আমাকে একটা কথা বলেছিলেন, আমি বলেছিলাম যে স্যার আপনি আমাকে পছন্দ করলেন কেন? আসলে তারা একটু নির্দলীয় টাইপের লোক খুঁজছিলেন। তো আমার তো সেই জন্য তার ওই ম্যাগনিফাইং গ্লাসে আমি হয়তো ধরা পড়েছি যে আমার কোনো বর্ণদল ছিল না ইত্যাদি। তো উনি আমাকে একটা কথা বলেছিলেন, আমার এখনও মনের মধ্যে থাকে এবং আমি সেই নীতিতে কাজ করি, যে দেখেন অনেকেই তো রাজনীতি করবে, এই করবে সেই করবে, আপনি আপনার কাজ করবেন। আপনি শুধু একটা কথা মনে রাখবেন, সততার একটা শক্তি আছে। তো আমি এটা মনে রাখি, এই যে নিয়োগ থেকে শুরু করে সব কিছু,
তো উনি না বললেও আমি যা করতাম উনি বলাতে আরও ভালো। স্যার আমাকে মাফ করবেন, বিনয়ের সাথে একটা বিষয় একটু জানতে চাই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি এরকম শিরোনামে নানান নিউজ হয়েছে যে প্রশাসনকে আমরা বসিয়েছি, স্টুডেন্টরা বলছে। তাহলে আপনার এই পুরো ঘটনায় তো আমি আসলে কোনো তদবির খুঁজে পাচ্ছি না। তাহলে আপনি প্রশাসনের সর্বোচ্চ জায়গায় আছেন, মহামান্য রাষ্ট্রপতির পরেই আপনি ভিসি হিসাবে দায়িত্ব পালন করছেন। তাহলে আপনাকে যদি কেউ না বসিয়ে থাকে তাহলে এই কথাটা আসলে কতটুকু সত্য যে প্রশাসন কেউ 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 বসিয়েছে, এই কথাটা? না, এই কথাটা একেবারেই মিথ্যা। আপনারা দেখেছেন একটা ভিডিও আপনারা দেখেছেন নিশ্চয়ই, যে কতগুলো ছেলে এসে আমার এখানে আমার সাথে উচ্চ স্বরে কথা বলেছে এবং অনভিপ্রেত আচরণ করেছেন তারা। তো আমি সেটা কিছু মনে করিনি, কারণ এটা যদি তাদের ভিতরে একজন এরকম কথা বলেছিলেন যে আমরা আপনাকে বসিয়েছি, কাজেই আপনাকে আমাদের কথা মতো চলতে হবে। আমি তার জবাব দিয়েছিলাম যে বাবা না, তোমরা আমাকে বসাওনি। তো যারা আমাকে বসিয়েছেন আমি জানি, এবং কিভাবে আমার রিক্রুটমেন্ট হয়েছে সেটাও আমি জানি। তো আমি তো তাদের সাথে খারাপ আচরণ করতে পারি না। এবং এই যে আমি যদি দলীয় লোক হতাম তাহলে দেখতেন যে এই আচরণ করার পরে বিরাট একটা দলীয় ছাত্র সংগঠন আমার পক্ষে রাস্তায় নেমে যেত। বা আমি যদি এই যে বাম সংগঠনের কেউ হতাম, তাহলে আমি যদি জিএইচ হাবিব হতাম বা অন্য কেউ হতাম, তাহলে বাম যারা আন্দোলন করে তারা হয়তো মানববন্ধন করতেন। কিন্তু আমার সাথে যে এই যে ছাত্ররা এরকম একটা আচরণ করলো, আমার তো 1000 শিক্ষক, সবাই আমার ঘনিষ্ঠ, সবাই আমার ভালো চান। একজনও এসে আমাকে বলেননি যে আপনার এটা এরকম আচরণ করলো কেন, আপনি একটা তদন্ত কমিটি করেন, কেউ বলেনি। এবং আমি সেটা চাইও না, কারণ আমি তাদের দল করি না। তারা আমার জন্য কেন দাঁড়াবে, কেন বলবে? এবং আমার তো প্রায় 30,000 ছাত্রের পরিবার। তো 2-4 জন ছাত্র এসেও তো বলতে পারতো যে স্যার আপনার সাথে এরকম আচরণ করলো, আপনি কিছু বলেননি, আপনি কোনো অ্যাকশান নেননি, তাদের শাস্তির ব্যবস্থা করেননি, কেউ বলেনি। আর বললেও আমি করতাম না। এই প্রশ্নের উত্তর দিতে হয়েছে আমাকে চায়নায়, গুয়াংজু শহরে। সেখানে আমি যে প্রফেসর SM ফায়েজ, ওই যে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের চেয়ারপারসন, ওনার সঙ্গে একটা হাই পাওয়ার একাডেমিক টিমে 6 দিনের জন্য চায়না গিয়েছিলাম। আমরা সেখানে কয়েকজন ভাইস চ্যান্সেলর ছিলাম, জাহাঙ্গীরনগর, কুষ্টিয়া এটসেট্রা, পুরো ভাইস চ্যান্সেলর আরও অনেকে। সেখানে এই আমাদের অনেক শিক্ষার্থীরা PhD করে, করে অনেকে দেখা করতে আসে। তারা বলছে অন্য কথা, যে আপনার সাথে এরকম একটা ছাত্র সংগঠনের নাম করে বলছে যে এই দলের এরা এসে আপনার সাথে এরকম করলো, আপনি কিছুই করলেন না। তাই বললাম যে বাবা কোনটার কথা বলছো? কতজনই তো আমাকে গালি দেয়, আমি তো কিছু মনে করি না, গায়েবানা জানাজা পড়ে, আমি তো আমিন বলি, তোমরা কোনটার কথা বলছো? তখন বললো যে ওই যে আপনার রুমে ঢুকে করলো। তাই আমি বললাম যে দেখো, এগুলো আমরা মনে রাখি না। একটা পরিবারে যদি 20 জন থাকে সদস্য, 2-4 জন এদিক সেদিক হয়, তারা ভুল করতে পারে, কিন্তু আমরা তো ভুল করতে পারি না। তারপরে ওই যারা এগুলো করেছিল তারা পরে আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য আসতে চেয়েছিলেন। তো আমি তাদেরকে আসতে উৎসাহ দেইনি, মানে অ্যালাউ করিনি। তারপরে 2-1 জন আমাকে এও বলেছে, স্যার আপনার সাথে আমরা একদিন এরকম করেছিলাম। আমি তাই নাকি, কবে? আমি তো বাবা ভুলে গেছি, আমি তো এগুলো মনে রাখি না। তো তোমরা কি করে মনে রাখেছো? আমি ভুলে গেছি। তো আমি এইভাবে আমি দেখি এরা সবাই আমার একাডেমিক চাইল্ড। তো এরা 2-4 জন এদিক সেদিক হতে পারে। একটা পরিবারে যদি 10 জন সন্তান থাকে, 2-4 জন বেহারা হতে পারে। তার মানে এই না যে আমরাও তাদের মতো আচরণ করব। আমরা আমাদের কাজ করে যাব, তারা তাদের কাজ করবে। তারা যদি গায়েবানা জানাজা পড়বে, তারা যদি আমরণ অনশন করবে, তারা যেটা ভালো মনে করে সেটা করবে। আমরা একটাই কাজ করব, সেটা হচ্ছে ছাত্রদের কল্যাণ। এছাড়া আমাদের মাথার ভিতরে অন্য কোনো চিন্তা নেই। আমার পার্সোনালি কোনো চিন্তা নেই, কোনো চাওয়া পাওয়া নেই। কারণ রিটায়ার্ড লাইফ ছাত্রদের কল্যাণের জন্যে, ছাত্রদের ভালোর জন্যে যা করা দরকার তাই করার জন্য আমরা সর্বক্ষণ নিয়োজিত আছি। সমস্ত ফিকির ওই একটাই। চমৎকার স্যার, খুবই সুন্দর এবং স্পষ্ট উত্তর দিলেন। ভিন্ন আঙ্গিকের একটি প্রশ্নে যেতে চাই, ভিন্ন প্রশ্নে। সেটি হলো 1 বছর সময়ের কাছে, 1 বছর খুবই কম সময়, কিন্তু ক্রুশিয়াল মোমেন্টে আপনি দায়িত্ব নিয়েছেন, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। 1 বছর সময়টা আবার খুব একটা কমও নয়। এই 1 বছরে আমরা দেখতে পেয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নানা সময়ে, নানা বিষয়ে, নানা আন্দোলন। অনেক সময় আমরা দেখতে পেয়েছি আপনাকেও অবরুদ্ধ করা হয়েছে, বিভিন্ন রকম কিছু। সব কিছু পেরিয়ে 1 বছরে, যদি আমি জানি এটা কম সময় বলা সম্ভব নয়, এই পুরোপুরি 1 বছরে আপনি ঠিক কি মানে কাজগুলো আমাদেরকে, যেটা আসলে আমাদের জানা দরকার বা খুব গুরুত্বপূর্ণ কি কাজ করেছেন বলে আপনি মনে করেন? আমি আমার পার্সোনাল ওপিনিয়ন বলছি, বুঝলেন তো। 1 বছরে আমি প্রথমে দায়িত্ব নেওয়ার পরে আমি যেটা পার্সোনালি বিশ্বাস করি, আমি সেই লাইনে কাজ করেছি। সেটা হচ্ছে কি, আমি বিশ্বাস করি ইউনিভার্সিটি একটা একাডেমিক প্রতিষ্ঠান, এটা রাজনৈতিক প্রতিষ্ঠান নয়।
তো আমি এর একাডেমিক ভাবমূর্তি ভুলুণ্ঠিত হয়ে গিয়েছিল, ধ্বংসের কারণে সে উপনীত হয়েছিল, সেইটাকে আমি রিবিল্ড করার চেষ্টা করেছি, পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করেছি। প্রথমে আমি জয়েন করার সাথে সাথে, তখন তো উপ-উপাচার্যও ছিলেন না, কয়েকদিন পরে উপ-উপাচার্য দেওয়া হয়েছে। জয়েন করার সাথে সাথে আমি চিন্তা করেছি যে তখন সবাই হতাশার দ্বার প্রান্তে, সমস্ত গার্জিয়ানরা, আমাদের ছেলে মেয়েদের কী হবে, 50,000-এর পরিবার, 30,000 ছাত্রছাত্রী, কারো কোনো ঠিকানা নেই, ইউনিভার্সিটি কবে খুলবে কেউ জানে না। আমি সর্বপ্রথমে ইউনিভার্সিটির নিষ্প্রাণ মরুভূমি, আমি একটা মেসেজ দেই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর অভিভাবকহীন নয়, আমাকে উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি বলে আমি একটা মেসেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিই। সবার একটা আস্থা আসে এবং অনেকেই আমাকে পরামর্শ দিয়েছিলেন, আপনি একাডেমিক কাউন্সিল করবেন, এটা করবেন, সেটা করবেন, তারপরে আপনি খোলার চিন্তা করেন, এখানে কিন্তু অনেক রকম মব জাস্টিস হবে, এই হবে, সেই হবে, অনেক রকম পরামর্শ দিয়েছেন। আমি কারো কথা শুনিনি। আমি বললাম কি, যা হবে সেটা আমি ফেস করব, আমি ইউনিভার্সিটি খুলে দেবো, এই নিষ্প্রাণ মরুভূমির ভেতরে আমি থাকবো না, যত দ্রুত সম্ভব আমি ইউনিভার্সিটি খুলে দেবো। তো আমি সেই কাজই করেছি। প্রথমে প্রক্টোরিয়াল বডি এবং তারপরে এই যে হলের প্রধান বা এই যে প্রভোস্ট এগুলো নিয়োগ দিলেই তো ইউনিভার্সিটিটা খোলা যায়, থাকার জায়গা, নিরাপত্তা। তো আমি প্রক্টোরিয়াল বডি নিয়োগ দিয়েছি এবং এই যে প্রভোস্ট নিয়োগ দিয়েছি, দ্রুত দিয়ে আমি ইউনিভার্সিটি খোলার ডেট দিয়েছি এবং ছাত্রছাত্রীরা এসছে। আমরা যাতে ওই যে বিভিন্ন জায়গায় যে কিছু এই যে অনভিপ্রেত ঘটনা হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে, সেটা যাতে না হয় তার জন্যে প্রিকশন হিসেবে আমরা কমিটি করেছিলাম। একটা হচ্ছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি, আর একটা হচ্ছে শান্তি শৃঙ্খলা সমন্বয় কমিটি। ছাত্ররা লিখিত অভিযোগ দিয়েছে যে আমাকে এরকমভাবে হেনস্থা করা হয়েছে, আমাকে কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে সেগুলো ভিডিও ফুটেজ দিয়ে তারা ওইভাবে করেছে। তো এর ফলে অন্যান্য ইউনিভার্সিটি চাইতে আমাদের ইউনিভার্সিটি অনেক ভালো অবস্থানে আছে। তবুও আমি বলবো যে একটা জিনিস আমি খুবই কষ্ট পাই, যে সেই জিনিসটা যদি সরকার কোনো সময় চিন্তা করে, আমি যে কত খুশি হব যে শিক্ষকদের ভেতরে যে রাজনীতি, সেটা যদি বন্ধ করা সম্ভব হয়। আমি ছাত্র রাজনীতি আগে বলবো না, ছাত্র রাজনীতি যদি আরও বেশি হয় আমার কোনো ক্ষতি নেই, আমি হ্যান্ডেল করতে জানি এবং সেটা করা অসম্ভব না, কিন্তু সেটাও থাকা উচিত না। আমার পার্সোনাল বিবেচনা, এগুলো ভিসি হিসেবে বলছি না। যে শিক্ষক রাজনীতি মানে কি বলবো, বিষাক্ত একটা জিনিস। আমি শিক্ষক, আমি যদি একটা দলের এই যে নেতা হই, আর আপনি সেই দলের ছাত্র সংগঠনের নেতা, আপনি আমার রুমে এসছেন, আমরা পলিসি ফ্রেম করছি, তাহলে আপনার প্রতি যদি আমার সরিষা পরিমাণ দুর্বলতা আসে, আমার শিক্ষকতার অন দ্য স্পট মারা যাবে। মহান যে অহংকার, শিক্ষকতার অহংকার একটাই, সেটা হচ্ছে সকল ছাত্র আমার কাছে সমান, সকলকে আমি একই চোখে দেখব। সেখান থেকে যদি আমি সরে যাই, স্লিপ করি, আমার শিক্ষকতার মহান যে নিরপেক্ষতার অহংকার, সেটা অন দ্য স্পট মারা যায়। এটা হচ্ছে আমার বিবেচনা। যে আপনি যে কে কোন দল করে সেই চিন্তা আপনার মাথায় আসবে কেন? তো সেই জন্য আমরা সেগুলো ঠেকানোর জন্য নানা রকম অ্যান্টিবায়োটিক তৈরি করছি। তো আমি সেই জন্যে ওই চিন্তা করে আমরা ইউনিভার্সিটি খুলে দিয়েছি এবং আমাদের ইউনিভার্সিটি কোনো অনভিপ্রেত ঘটনা উল্লেখযোগ্য হয়নি। অনেকগুলো ঘটনা হয়েছে পরবর্তীতে, সেগুলো আমরা ফেস করেছি। এবং সম্পূরক একটা প্রশ্ন করছি, আপনি কি মনে করেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, এখন তো চাকসু নির্বাচন সময় চলছে, তার মধ্যেও আগের চেয়ে, আপনি দীর্ঘদিন এই ক্যাম্পাসেই শিক্ষকতা করেছেন, আগের চেয়ে বর্তমানে ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য নিরাপত্তার জায়গাটিতে থেকে? আমি মনে করি ভালো, কারণ আমি যখন জয়েন করেছিলাম তার আগে তো এখানে দখলদারিত্বের সংস্কৃতি ছিল। হলগুলোতে একটা বিশেষ দলের নিয়ন্ত্রণে থাকতো। দখলদারিত্বের সংস্কৃতিতে এই যে সিট বন্টন হতো এক উপায়ে, আর আমরা এসে দখলদারিত্বের সংস্কৃতি উচ্ছেদ করে মেধার ভিত্তিতে সিট বন্টনের ব্যবস্থা করেছি। এবং হলগুলোতে এখন কোনো দখলদারিত্ব নেই, কোনো বিশেষ দলের দখলদারিত্ব নেই। প্রভোস্টরা মেধার ভিত্তিতে সিট দিচ্ছেন, সেই মেধা কীভাবে সিট দেবেন আমরা তার নীতিমালা তৈরি করে দিয়েছি, সেইভাবেই হচ্ছে, কোনো অভিযোগ তো নেই। তো কেউ তো বলতে পারতেছে না যে আমি এই সিটটা পাওয়ার যোগ্য ছিলাম, আমাকে না দিয়ে আরেকজন আমার চাইতে ইনফেরিয়ার তাকে দেওয়া হয়েছে, এরকম অভিযোগ নেই। এটাকে আরও পেশাদারিত্বের জায়গায় আনার চেষ্টা অব্যাহত থাকবে, ভালোর কোনো শেষ নেই, আমরা আরও ভালো করার চেষ্টা করব। তার মধ্যে যে অপ্রীতিকর ঘটনা ঘটে না তা না, তবে সেটা মাত্রা খুবই রেয়ার। স্যার, আমি কয়েকটি ব্যাপারে অবশ্যই আপনার কাছে জানতে চাইব। অতি সাধারণ জীবনযাপন আপনি করছেন ভিসি হওয়ার আগে এবং পরে, সেই ব্যাপারটি পুরো বাংলাদেশেই সবার কাছে পরিষ্কার। কিন্তু স্যার, আমি একটা ট্রয়াল আপনাকে নিয়ে খুব দেখেছি, সেই জায়গাটা থেকে প্রশ্নটি না করলে দর্শকরা ভাবতে পারেন যে এখানে হয়তোবা আপনাকে ভালোবেসে আমি এসে প্রশ্নগুলো করছি না,
আমাকে মাফ করবেন যদি বিব্রতকর পরিস্থিতিতে পড়ে থাকেন, যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভিসি চেয়ারে থাকা অবস্থায় আপনি জোবরা গ্রামবাসী ভার্সেস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা, আমি ভার্সেস শব্দটি উইথড্র করলাম, ভার্সেস হয় না আসলে, এখানে তো একটা পরিবারের মতোই সবাই। দুটো প্রশ্ন করতে চাই। প্রথম প্রশ্নটি হলো, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর দিকে যদি আমরা খেয়াল করি, স্থান সংকুলন সেরকম না থাকার পরেও একের পর এক আবাসন কিন্তু সেই সকল জায়গাগুলোতে হয়েছে। এক বছরে আবাসন সংকট মোকাবেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2100 একর জায়গা, যদি আমি ভুল না করি, বিশাল জায়গা, বাংলাদেশের মধ্যে অন্যতম বড় বিশ্ববিদ্যালয়, সেই জায়গায় কি ভূমিকা আপনি নিয়েছেন, এটি আমার প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন, যেটি একেবারেই সংক্ষেপে জানতে চাইব, যে আপনার একটি বিষয় নিয়ে ব্যাপক হারে সোশ্যাল মিডিয়াতে ট্রলের আপনি শিকার হয়েছেন, আপনি নিজেকে তুচ্ছ ভিসি বলেছেন। আপনি কি মনে করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি চেয়ারের যিনি আছেন তার কাছে উপদেষ্টাগণ কিংবা রাষ্ট্রপতির ফোন করার বিষয়টা কি আসলে খুব বিস্ময়কর কিছু, যেখানে এত বিরাট একটি ঘটনা যাচ্ছে, বড় বড় মিডিয়া সবাই আমরা লাইভে ছিলাম সেই জায়গাটা থেকে, তো তখন আপনি নিজেকে তুচ্ছ ভিসি হিসাবে কথাটা রিপিট করেছেন, সেই জায়গাটি কি আসলে আমি বলতে চাই যে চিন্তা ভাবনা করেই বলা, না এমনিতেই জাস্ট বলে ফেলেছেন? আমি দুইটাই অ্যাড্রেস করি, ভুলে গেলে আপনি স্মরণ করিয়ে দেন। প্রথমটা হচ্ছে যে গ্রামবাসীর সাথে যে ঘটনাটা ঘটেছে, এটা অনেক পরের ঘটনা। এর আগে বহু ঘটনা ঘটেছে, এর আগে বহু আন্দোলন হয়েছে, বহু গায়েবানা জানাজা হয়েছে, আমাদেরকে তালা দিয়ে দেওয়া হয়েছে। আমার এখানে একদিন ইংরেজির বোর্ড চলছিল, মানে শিক্ষক নিয়োগ, আমাদেরকে তালা দিয়ে দিয়েছে, সম্ভবত বাম ছাত্র, এরকমই হবে হয়তো। তো অভিযোগ কি? অভিযোগ হচ্ছে, আমাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আমাদের শতভাগ আবাসন সুনিশ্চিত করার প্রতিশ্রুতি দিতে হবে। তো আমি বলেছি, এটা তো আলাউদ্দিনের চেরাগ 10-12টা এনে দিলেও আমি পারবো না। তার কারণ 49 বছর বা 50 বছরে হল হয়েছে 14টা, তো এখনও আরও 20টা হল লাগবে যে পরিপূর্ণ আবাসন ব্যবস্থা করতে গেলে। সেটা কারো পক্ষে ওভারনাইট করা সম্ভব হবে না। আমরা চেষ্টা করতে পারি, সেই চেষ্টা চলমান আছে, সেই চেষ্টা সম্বন্ধে আমি বলবো। তো সেটাই বলি আগে, যে আবাসনের জন্য আমরা কি করেছি। জি জি, এটাই প্রশ্ন। আমরা দায়িত্ব নেওয়ার পরে কতগুলো জিনিসকে অগ্রাধিকারের তালিকায় রেখেছিলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃস্থানীয় ছিলেন তাদের সবার সাথে আমরা এবং সব ছাত্র নেতাদের সাথে আমরা সম্মিলিতভাবে মত বিনিময় করেছিলাম। তারা আমাদেরকে দাবি দাবা দিয়েছিল, সেই দাবি দাবাগুলো আমরা পড়ে দেখেছি, সবগুলোই মানা সম্ভব, সবগুলোই। আমি বললাম যে এগুলো দিয়েছো, এর সাথে তো আরও যোগ করা উচিত তোমাদের, এটা যোগ করো, এটা যোগ করো, এটা যোগ করো, কেন ক্লাস হয় না সেটাও একটু যোগ করো, কেন ভালো বই পাওয়া যায় না লাইব্রেরিতে সেটাও যোগ করো, একটু একাডেমিক বিষয় যোগ করো। আর তোমাদের এগুলো তো আমাদেরই দাবি, আমরা তো এগুলো করার জন্য এখানে এসেছি, এবং সেগুলো আমরা পর্যায়ক্রমে করছি। কিন্তু তারা যদি ওভারনাইট এটা আমাদের কাছ থেকে আশা করে, তাহলে সেই আশা কেউ পূরণ করতে পারবে না। তো আমরা সেই জন্য অগ্রাধিকারের তালিকায় কতগুলো জিনিস রেখেছিলাম। প্রথমে আমরা জয়েন করে দেখলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একাডেমিক স্থবিরতা, যে ক্লাস হয় না, সেই জন্যে আমরা উদ্যোগ নেই। 2 নম্বর হচ্ছে এখানে আবাসনের সংকট, সেটা আমরা উদ্যোগ নেব। 3 নম্বর হচ্ছে এখানে দীর্ঘদিন হয়ে গেছে, এখানে এই যে কোনো ছাত্র সংসদ নির্বাচন হয় না। একজন ভিপি ছিলেন, তিনি মারাও গেছেন, তবু ছাত্র সংসদ 35 বছর হয়ে গেছে। তারপরে এখানে 15-16 বছর হয়ে গেছে, এখানে হয় না, কি বলে, এই যে কনভোকেশন হয় না। তো আমরা এগুলো অগ্রাধিকারের তালিকায়, আরও আছে, অগ্রাধিকারের তালিকায় লিখেছিলাম। তো আমরা একটা একটা করে স্টেপ বাই স্টেপ আমরা কাজ করা শুরু করেছি। কনভোকেশন করা শুরু করলাম, সবাই বলল যে পারবেন না, মানে ছোটোখাটো একটা কনভোকেশন করার জন্য অনেকে পরামর্শ দিয়েছেন। আমি বললাম কি না, 25 সাল পর্যন্ত সার্টিফিকেট দেন। তখন আমাকে কন্ট্রোলার বুঝালো যে 25 সাল পর্যন্ত সম্ভব না। কেন? বলে যে সবাই তো ওই পর্যন্ত সব পরীক্ষা হয়ে যায়নি। তো কত সাল পর্যন্ত সব পরীক্ষা হয়ে গেছে? বলে 23 সাল পর্যন্ত। ঠিক আছে, 23 সাল পর্যন্ত দেবেন। বলে স্যার বিশাল হয়ে যাবে। আমি কিছু হোক, আমরা সেটা ফেস করব না। এই জায়গায় স্যার আপনার একটু প্রশংসা আমি যুক্ত করতে চাই, যেটা বাংলাদেশের ইতিহাসে হয়তো হয়নি, আমার জানার বাইরে, আমি যতটুকু জানি। আপনি কনভোকেশনে ঠিক কতটা সাকসেস আমি ওই ব্যাপারে যাব না, তবে 18,000 সার্টিফিকেট বোধহয় আপনি নিজের হাতে সিগনেচার করেছেন। সেজন্য অবশ্যই পুরো বাংলাদেশের পক্ষ থেকে আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই। এটি আগামীর যারাই ভিসি হবেন তাদের জন্য একটা অনুপ্রেরণা হতে পারে। আপনি এই ঘটনাটি বলার সময় এটিও বলবেন একটু আমাদেরকে, যে 18,000 সার্টিফিকেট সিগনেচার করতে ঠিক কয়দিন লেগেছিল, কিভাবে করেছেন, হাতের ব্যথা বা আসলে কি ছিল তখনকার মানে বিষয়টা? না, এটা সার্টিফিকেট দিতে হবে 18,000 কেন, এটা যদি 36,000ও হতো তাহলেও তো আমাদের দিতে হতো। কিন্তু সেখানে আমার চিন্তাটা অন্য জায়গায়। সাংবাদিকরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন, আপনি তো একটা সিল ব্যবহার করতে পারতেন। আমি বলছি হ্যাঁ পারতাম। আমি চিন্তা করছি অন্যভাবে, যে আমার ছাত্রছাত্রী, তারা আমাদের একাডেমিক চাইল্ড,
তারা এই যে 15 বছর পরে, কেউ 14 বছর পরে, কেউ বিদেশে থাকে, সেখান থেকে এসে কনভোকেশনে যোগদান করবে। তারা একটা সার্টিফিকেট নিয়ে যাবে, কিছু গিফট নিয়ে যাবে। তো সেটার ভিতরে যদি আন্তরিকতার ছোঁয়া না থাকে, তো সিল মানলে যে সার্টিফিকেটের মর্যাদাটা পাবে, সেখানে নিজের হাতের সই থাকলে আমার হাতের ছোঁয়া লেগে থাকবে ওর মধ্যে। ওই ছোঁয়ার মধ্যে তো ভালোবাসার একটা স্পর্শ থাকবে। তো সেই ছাত্রছাত্রীরা এইভাবে জিনিসটাকে নিক, সেটাই আমি চাই যে স্যার নিজে হাতে এটা সই করেছেন। তো সেই জন্য আমি বলেছি যত কষ্ট হোক আমি এটা করে দেবো। তো সেটা তো করেছি আমি। এই যে এখানে এই রুমে বসে আমি প্রত্যেক দিন আমি 1000, 2000, 3000, 5000 বাসায় নিয়ে গেছি, আমি করেছি, এবং আরও বেশি হলেও আমি করে দিতাম। কারণ এটা আমি অন্যভাবে দেখেছি যে এটা আন্তরিকতার সাথে আমরা নিয়েছি এবং এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। তো সেটা আমরা এটা ছিল একটা মেগা কনভোকেশন, এবং এই উপমহাদেশে এক ভেন্যুতে এত বড় প্যান্ডেলও হয়নি, এত বড় জনসমাগমও হয়নি। তার কারণ এই যে আপনার এই যারা ইভেন্ট ম্যানেজমেন্ট, যারা ঢাকার প্রথম শ্রেণীর যাকে আনা হয়েছিল, 1,88,000 স্কোয়ার ফিটের প্যান্ডেল। আমি কয়েকদিন আগে শিক্ষা মন্ত্রণালয়ে একটা মিটিং করছিলাম, তা এই যে চৌধুরী রফিকুল আবরার, মাননীয় শিক্ষা উপদেষ্টা, ওনাকে বলছিলাম যে আমার তো আপনাকে দেখলে একটু লজ্জা লাগে। তো বলে যে কেন? তাই আমি বললাম যে আপনাকে আমরা কনভোকেশনে দাওয়াত দিয়েছিলাম এবং স্টেজে বসিয়েছিলাম, ইউনুস সাহেবের পাশে আপনি ছিলেন, ফয়েজ সাহেব ছিলেন, আপনাদের জন্য আমরা গিফট তৈরি করেছিলাম, সম্মাননা, এই যে সেগুলো আমরা দিতে পারিনি। সেই জন্য আমার খুব খারাপ লাগে, কারণ এসএসএফ আমাদেরকে অ্যালাউ করেনি, নিরাপত্তাজনিত কারণে এত কড়াকড়ি তারা করেছে, আমাদেরকে সেগুলো দিতে দেয়নি। আমরা পরে আপনাদেরকে পৌঁছিয়েছি। বলে হ্যাঁ, ভুলে যান ওগুলো, আপনি যে কনভোকেশন করেছেন এ তো চিন্তা করা যায় না, এক মাথা থেকে আরেক মাথা তো প্যান্ডেলই দেখা যায় না, এত বড়। তাই বললাম যে না, সেটা আমরা করেছি, কিন্তু ওগুলো দিতে পারলে আমরা আরও খুশি হতাম, কারণ আমরা তৈরি করেছিলাম। আমাদের প্রচুর, শুধু টিকে গ্রুপই আমাদের 50,000 লিটার পানি দিয়েছিল, আমাদের ভলেন্টিয়ার ছিল, আমাদের গ্লাস ছিল, এভরিথিং রেডি ছিল, কিন্তু আমাদেরকে এসএসএফ অ্যালাউ করে। এই কনভোকেশনটাকে পণ্ড করার জন্যে নানা রকম প্রচেষ্টা, ষড়যন্ত্র শব্দ আমি ব্যবহার নাই করলাম, নানা রকম প্রচেষ্টা হয়েছে, কিন্তু এটা আমরা চেষ্টা করেছি এবং ছেলেপেলে যারা এসেছিল তারা খুশি হয়েছে, বিশেষ করে যারা বাইরের তারা। কিন্তু যারা এখানে প্যান্ডেলের মধ্যে ছিল তাদের অনেকের গরম লেগেছে, অনেকে পানি খেতে পারেনি। তো ওইরকম দু একজনকে আমি জিজ্ঞেস করেছি, বাবা অন্যরা তো প্রশংসা করে, তুমি তো প্যান্ডেলে ছিলে, তোমার তো গরম লেগেছিল, তুমি প্রশংসা করছো কেন? বলে কি স্যার আমরা কি ওখানে এই যে পানি লাগার জন্য আসছে নাকি? তাদের ভিতরে এরকম একটা অ্যাটিটিউড কাজ করেছে যে আমার ইউনিভার্সিটিতে আমি আসছি, তারা ভুল ত্রুটি ধরার জন্য আসেনি, তারা সেখানে নস্টালজিয়ায় মেতে যায়। এখানে তো বিল্ডিং ছিল না, কোথা থেকে আসলো, এখানে তো গাছ ছিল না, কোথা থেকে আসলো, এই চল ওই স্যারকে দেখে আসি, অমুক স্যার নাকি মারা গেছে। এরকম একটা অ্যাটিটিউড তাদের মধ্যে কাজ করেছে, ভালোবাসা। এটা হচ্ছে আবেগের জায়গা। তো আবেগের জায়গায় এসে তারা আমার তো চোখে পানি চলে আসে যখন আমি এই আবেগের জায়গাটা দেখি, এবং এটাকে এক্সপ্লয়েট করে আমরা ইউনিভার্সিটিকে দাঁড় করাতে চাই। যেমন আমি একদিন আলাউল হলের ওই দিক দিয়ে হাঁটছিলাম সন্ধ্যার পরে, তা দেখি একটা বৃদ্ধ লোক, হয়তো 70 বছর বয়স হতে পারে বা 65, উনি হাঁটছেন একা একা। তা আমি জিজ্ঞেস করলাম সালাম দিয়ে যে আপনার কে থাকে হলে? বলে যে কেউ থাকে না। তো আপনাকে তো এই এলাকার লোক মনে হয় না। বলে যে না, আমি তো আসছি এমনি। তো কেন আসতেন? বলে যে আমি এই যে 45 না 50 বছর আগে, বললো আমি এত বছর আগে এই হলে থাকতাম, যে রুমে আমি থাকতাম সেই রুমটা দেখতে আসছিলাম। তো এই যে আমার চোখে পানি চলে আসে, শুনে আমার চোখে পানি চলে আসে। আমি বললাম কি আপনি আসেন, আমার সাথে আসেন, আমি আপনাকে নিয়ে দেখাই। বলে যে না, আমি দেখে আসছি। তো চলেন, আপনি কোথায় আর দেখতে চান, পুরো ক্যাম্পাস আপনাকে ঘুরিয়ে দেখাবো। বাইরে থেকে আসলে তারা ওইরকম আবেগপ্রবণ হয়ে যায় যে তাদের ইউনিভার্সিটি, তারা মনে করে আমাদের ইউনিভার্সিটিতে আমরা আসছি। এখন একটা মেয়েকে বিয়ে দিয়ে দিছে, সে যদি 20 বছর পরে বাপের বাড়ি আসে, সে কি ভুল ধরতে আসে? ভুল ধরতে আসে না। ওইরকম আমাদের ছাত্ররা ওরকমভাবে আমাদেরকে দেখেছে, সেই জন্য এটা সাকসেসফুল হয়েছে। এই ক্রেডিট যারা পার্টিসিপেট করেছিল তাদের, আমাদের না। আমরা চেষ্টা করেছি, আমাদের ভুল ত্রুটি থাকলে আমরা সেটা স্বীকার করতে ভয় পাই না। স্যার দ্বিতীয় প্রশ্নটি তুচ্ছ। দেখেন, আমি ছাত্রছাত্রীদেরকে ওইভাবে দেখি, আমার অনেক সমালোচনা আছে ছাত্রছাত্রীরা করেন, সেগুলো আমি মাইন্ড করি না কখনো, আমি সেগুলো অন্যভাবে নেই, পজিটিভলি নেই। আমাকে বলা হয় চকলেট ভিসি, আমাকে বলা হয় ম্যাঙ্গো বার ভিসি। কেন বলা হয়? কারণ আমি কোনো একটা ছাত্রীকে ম্যাঙ্গো বার খেতে দিয়েছি, কারণ আমার কাছে ছিল, আমার পকেটে চকলেট থাকে, এখন আছে কিনা জানি না। আচ্ছা জি স্যার, আমার পকেটে চকলেট থাকে, আমি কাদেরকে দেই? আপনি চাইলে কিন্তু আপনি পাবেন না, যাদের বয়স 3 বছর বা তার চাইতে বেশি, না নাই হয়তো টেবিলে আছে, ওখানে প্যাকেট আছে, আমি আপনাকে দেবো পরে, ট্রান্সপারেন্ট চকলেট। তো ওই বহিরাগতরা আসে, যারা শহীদ মিনারের ওখানে বেড়াতে আসে, ঘুরতে আসে, তাদের ছোট বাচ্চা থাকলে আমি তাদেরকে অনেক সময় চকলেট খেতে দিই, বাবু এটা তুমি খাও, গাড়ির সামনে আসলে এটা তুমি খাও। তো এটা যদি তারা খারাপ মনে করে, আমার কিছু এসে যায় না, আমি এটা দিয়ে আনন্দ পাই। মনে করেন আমি সেদিন আসতেছি, এই যে আমি একা গাড়ি চালাই, তো আমি আবার ড্রাইভারদের ব্যাপারে একটু মানবিক, তাদেরও তো সংসার আছে, আমি ছেড়ে দিই, বলে তুমি এখন যাও বাসায়। বলে স্যার আমি, বলে যে না, এই জন্য তোমার থাকা লাগবে না, আমার ওখানে ছোটো গাড়ি নিয়ে আমি একা হয়তো ক্যাম্পাসে ঘুরি, এই যেসব পয়েন্টে সিকিউরিটি থাকে আছে কিনা আমি দেখি অনেক সময়। তো আমি আসতেছি, হয়তো বৃষ্টি পড়তেছে, 2টা মেয়ে হেঁটে আসতেছে,
তো একটা মেয়ের মাথায় ছাতা আছে আর একটা মেয়ের মাথায় ছাতা নেই, যার ছাতা নেই সে ভিজতেছে, তার পাশে আমি দাঁড়াই বলে কি মা তুমি কোথায় যাবা, বলে আমি বিজয় 24 হলে যাবো। তুমি আমার গাড়িতে ওঠো, ভিজে যাচ্ছ কেন, ওঠো ওঠো ওঠো। অনেক সময় ইতস্তত করে, তারপরে আমাকে চেহারা দেখলে চিনে ফেলে, তখন উঠলে আমি তাকে নামিয়ে দিই। এটাও অনেকে সমালোচনা করে, স্যার বেশি কৃতিত্ব দেখায়। স্যার সমালোচনার জায়গাটা তা আমি যেটা ভালো মনে করি আমি সেটা করি। আমার প্রশ্নটা ছিল যে স্যার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে না, তুচ্ছ বলার অর্থ এই যে আমি ওইটা ভিসি হিসেবে বলিনি, আমি বলেছি যে আমি নিজেকে বড় মনে করি না, আমি তো আসলেই একটা নগণ্য ব্যক্তি। আমি তো চাষি থেকে ভিসি, আমি তো অন্য ভিসিদের মতো না, আমাকে চাষি থেকে এনে ভিসি করা হয়েছে। তো আমি তো একটা বইও লিখতেছি, এর নাম হবে চাষি থেকে ভিসি। তো আমি চাষবাস করতেছিলাম, 2.5 মণ টমেটো ফলিয়ে বিতরণ করেছি প্রতিবেশীদের মধ্যে। সেরকম অবস্থায় আমাকে প্রপোজাল দিয়ে এখানে এনে অনুরোধ করে ভিসি পদে বসানো হয়েছে। আমার তো চাওয়া পাওয়ার কিছু নেই, আমার একটাই উদ্দেশ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ইমেজ রিবিল্ড করে একে কী করে একটা একাডেমিক ইনস্টিটিউশন হিসেবে বহির্বিশ্বে পরিচিত করানো যায়। আমি বারবার বলেছি যে এটা হার্ভার্ড, MIT, অক্সফোর্ড, ক্যামব্রিজ আমরা বানাতে পারবো না, তবে বাংলাদেশের প্রথম শ্রেণীর অনুসরণীয় একটা একাডেমিক ইনস্টিটিউশন হিসেবে যদি আমরা এটাকে রিবিল্ড করতে পারি, সেই চেষ্টাই হচ্ছে আমাদের লক্ষ্য। এবং এই ব্যাপারে আমরা ছাত্রছাত্রীদের সহায়তা চাই এবং তারা সহায়তা করেন। এবং আমি যেটা মনে করি, দলীয় রাজনীতির লেজুর বৃত্তি যদি ইউনিভার্সিটিতে কমে যেত, ইউনিভার্সিটির একাডেমিক ইমেজ অনেক বাড়তো। বিশেষ করে শিক্ষকদের ভিতরে যে দলাদলি, এই যে 54টা ডিপার্টমেন্ট আমাদের, আজকেও আমরা ল ডিপার্টমেন্ট নিয়ে এখানে বসছিলাম, নানা রকম সমস্যা, বিভিন্ন গ্রুপিং, বিভিন্ন সাব গ্রুপিং। তো এগুলো যত কম হবে, এই যে শিক্ষকরা, আমি জয়েন করার পরে শুনলাম শিক্ষকরা ক্লাস নেন না, সেই জন্য আমি একটা নতুন প্রোগ্রাম চালু করেছি। ওই প্রোগ্রামটা আমার 2 প্রভিসি আমার চাইতে বয়সে অনেক কম, একজন তো আমার ছাত্র, প্রভিসি অ্যাডমিন, সে আমার ডাইরেক্ট ছাত্র, তো সে আমাকে কত সহযোগিতা করে, তো সবাই সহযোগিতা করেন। তারপরেও আমি একটা প্রোগ্রাম নিয়েছি, সেই প্রোগ্রামটার নাম হচ্ছে সাডেন ভিজিট প্রোগ্রাম। হঠাৎ করে আমার কাছে 54টা ডিপার্টমেন্টের রুটিন আছে, হঠাৎ করে আমি যখন সময় পাই ক্লাস আওয়ারে, আমি একটা ফ্যাকাল্টিতে যেয়ে হাঁটা শুরু করি বারান্দা দিয়ে, প্রত্যেকটা রুমে দেখি যে একটা রুমে দেখলাম যে ছাত্র আছে বসা, টিচার নাই কেউ, তখন আমি ঢুকে যাই, মামনি তোমাদের কার সাথে ক্লাস ছিল, কোন ম্যাম, কোন স্যার, স্যার অমুক স্যার, এই সিআরকে স্যার কি এসছেন, স্যারকে দেখেছো, ফিজিক্যালি দেখেছেন ওনাকে না, এই রুম কই, চেয়ারম্যানের রুম, চেয়ারম্যান সাহেব দেখেন তো উনি ছুটিতে আছেন নাকি, না ছুটিতে নাই, ওনাকে আসলে বলবেন মেকআপ ক্লাস নিতে এবং বলবেন আমি দেখে গেছি, ওনাকে একটা শো কজ করবেন, জিজ্ঞাসা করবেন, এটাকে মেকআপ ক্লাস নিতে বলবেন। আর দ্বিতীয়বার এসে যদি দেখি আমি নিজে শো কজ করবো, তারপরে ওনাকে দরকার হয় ফোন করি যে আপনি কেন আজকে ক্লাসে আসতে দেরি করেছেন বা কেন আসেননি, ছাত্রদেরকে জানাননি কেন, আপনি তো ছুটিতেও নেই। তো এটা হলো কি, এটা এমনভাবে বলি যাতে অন্যরাও শুনতে পারে, জোরে জোরে বলি, মানে একটা ঘটনা দিয়ে সবাইকে, প্রতিবেশী ডিপার্টমেন্টগুলোতেও এটা ছড়িয়ে যায়, হ্যাঁ স্যার দেখতে আসতেছে, তাহলে তারা একটু সতর্ক হয়। এবং এটা আমি চালু করার বেশ কিছুদিন পরে তখন টিচারদের কাছ থেকে ফিডব্যাক নিলাম, বলে যে না, এখন প্রথম যে 9টার গাড়ি আসে সেখানে সিট পাওয়া যায় না, সবাই আসে, কারণ আগে একটু ঢিলা ছিল, এটা আসে, এখন আবার এটা ঢিল পড়ে গেছে, আমার নিয়োগ চলছে প্রচুর। আপনি হয়তো জানেন যে একাডেমিক ইনস্টিটিউশনকে জীবিত রাখতে গেলে এর 2টা মেন স্টেক হচ্ছে সবচেয়ে প্রধান, শিক্ষক, ছাত্র শিক্ষক, এই 2টা। তা শিক্ষক যদি যোগ্য না হয় তাহলে বিশ্ববিদ্যালয় ভালো হতে পারবে না, ভালো গ্র্যাজুয়েট প্রডিউস করতে পারবে না। আমি বারবার আমার অ্যাড্রেসে বলেছি, বহুবার বলেছি যে বিশ্ববিদ্যালয় নেতা তৈরি করার ফ্যাক্টরি না, এটা হচ্ছে যোগ্য গ্র্যাজুয়েট প্রডিউস করার কারখানা। চমৎকার বলেছেন। সেই কাজ আমি করছি। যে দেখেন আপনি ব্রিটেনের পার্লামেন্টে, আমেরিকার কংগ্রেসে, সেখানে কি যোগ্য নেতার অভাব আছে? আমাদের পার্লামেন্টারিয়ান যারা, তাদের চাইতে তারা কি কম যোগ্য না বেশি যোগ্য? বেশি যোগ্য। তাহলে আমরা কেন তোফায়েল আহমেদ তৈরি হবে, কোথা থেকে মতিয়া চৌধুরী তৈরি হবে, কোথা থেকে মান্না তৈরি হবে, কোথা থেকে এইসব চিন্তা করে এখানে এই যে দলীয় রাজনীতি চালু রাখবো সারা বিশ্বের সাথে তাল না মিলিয়ে ব্যতিক্রমীভাবে? আমরা যদি যোগ্য গ্র্যাজুয়েট প্রডিউস করে দিতে পারি, ওর ভেতর থেকে যোগ্য নেতা অটোমেটিক্যালি বেরিয়ে যাবে, বারাক ওবামার মতো বেরোবে, বিল ক্লিন্টনের মতো বেরোবে। তারা কি নেতা ছাত্র রাজনীতি করে আসছে? তাদের ওখানেও তো ছাত্র সংগঠন আছে, তাদের ওখানেও তো শিক্ষকদের সংগঠন আছে। তারা কি করছে? একাডেমিক ইন্টারেস্টে রক্ষা করার জন্যে বার্গেনিং এজেন্ট হিসেবে কাজ করছে, ওখানে কোনো দলীয় রাজনীতির লেজুর ভিত্তি করছে না। তো এগুলো নিয়ে আমাদের ভাবতে হবে এবং আমি ভাবলে তো হবে না। আমি এই ব্যাপারে ইউজিসি চেয়ারম্যানের সাথে কথা বলেছিলাম। উনি বলেছিলেন, মানে আমাকে বলা হয়েছিল যে বড় বড় ইউনিভার্সিটির ভিসিদেরকে ডেকে এ ব্যাপারে তারা সলা পরামর্শ করবেন। তো আমি যদি সেরকম ডাক পাই, আমি তো আমার বক্তব্য রাখতে ভয় পাই না।
এই যে আপনি সেদিন একেবারেই স্পষ্ট ইলেকশন কমিশন কয়েকদিন আগে ডাকলো, আমি তো বলে এসেছি যা বলার। জি জি স্যার, Open, আমরা very open. দেখেছি, আমরা একেবারেই আপনার স্পষ্ট বক্তব্য পাচ্ছি এবং আপনি সবগুলো সবসময় আপনি সোজা সাপটা উত্তর দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। আপনার কাছ থেকে জানতে চাই এই মুহূর্তে, যেটি সবাই জানতে চাই, শুধু আমি না, চাকসু ইলেকশন, সুষ্ঠু চাকসু ইলেকশন নিয়ে আপনি কতটুকু আশাবাদী? আমি তো শতভাগ আশাবাদী। আশাবাদী কেন? আমি একা আশাবাদী হলে তো হবে না। আমার শক্তিটা ওখানে যে সমস্ত ছাত্র সংগঠনগুলো চায় চাকসু ইলেকশন হোক। ছাত্ররা যদি না চায় এটা হবে না। ছাত্ররা চেয়েছে দেখেই আমরা এটা দিচ্ছি। এবং আমরা যখন দায়িত্বভার গ্রহণ করি তখন ছাত্রদের যেসব দাবি ছিল তার ভিতরে একটা দাবি এটাও ছিল যে আমাদের ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। আমরা বলছি এটা আমরাও চাই, তোমরা চাইবে আমরা দেব। তো আমরা তাদের সবাইয়ের সাথে মত বিনিময় করেছি। আমি বিশেষ করে পাওয়ার ডিসেন্ট্রালাইজেশনে তো আমি বেশি বিশ্বাসী, সেজন্য আমি এক একজনকে ডিসেন্ট্রালাইজ করে দিই, আপনার প্রশ্নের জবাব দিচ্ছি। কিন্তু চাকসু নিয়ে কোনো প্রশ্ন করলে আমি সাধারণত জবাব দেই না। কেন দেই না জানেন? কারণ আমি দুইজন মুখপত্র নিয়োগ করে দিয়েছি, একজন ওই সদস্য সচিব আর একজন চিফ ইলেকশন কমিশনার। তাদেরকে শপথ পড়ানোর পরে আমি আর চাকসু কেন্দ্রিক কোনো প্রশ্ন আমাকে সম্মানিত সাংবাদিকরা করলে আমি বলি যে দেখেন, আমাদের নীতির বিরুদ্ধে আমরা যেতে পারবো না, আপনার প্রশ্নের জবাব এই দুইজন দেবেন। আমরা মুখপত্র নিয়োগ করে দিয়েছি, চাকসু সম্বন্ধে ডিটেল প্রশ্ন তারা উত্তর দিতে এই যে দায়িত্বপ্রাপ্ত। একজন হচ্ছে সদস্য সচিব আরিফ, আর একজন হচ্ছে মুনিশ সাহেব, উনি চিফ ইলেকশন কমিশনার। আপনারা তাদেরকে প্রশ্ন করেন, যদি তারা আপনাদেরকে স্যাটিসফাই না করতে পারে, আর আমরা যদি বলি তারা মাইন্ড করবে যে আমাদেরকে মুখপত্র নিয়ে করেছেন, উনি ওদিক দিয়ে বলছেন, সেই জন্য আমি আর বলি না। অ্যাজ এ টিচার বা অ্যাজ এ ফ্যামিলি মেম্বার হিসেবে আপনার আশার সম্পর্কটা জানতে চাচ্ছি। আশার সম্পর্কটা কেমন দেখছেন পরিবেশ? সবকিছু পরিবেশ অত্যন্ত ভালো আছে, পরিবেশ খুবই ভালো আছে। এই যে তারা কোড অফ কন্ডাক্ট যেটা এখনও ভায়োলেট করেছে এরকম কোনো নজির উল্লেখযোগ্য নেই। আমি তো তাদের সাথে আমার মাঝে মাঝে দেখা হয়, তো আমি খালি জিজ্ঞেস করি সব ঠিকঠাক মতো আছে তো? বলে যে হ্যাঁ আছে। তারা এখন তারা যে সমস্ত ডিমান্ড দিচ্ছে আমাদেরকে, না তারা আমাদেরকে বিভিন্ন ডিমান্ড দেবে না, চাকসু ইলেকশন করতে কী কী লাগবে, আমরা কি স্ট্র্যাটেজি নেব। এবং এই আমাদের ইলেকশনটা তো শুধু আমরা চাচ্ছি না যে এটা ভালো হোক, এটা সরকারও চাচ্ছে, রাষ্ট্রও চাচ্ছে। এবং এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের সাথে মিটিং হয়েছে ঢাকায়, এবং যে দুইটা ইলেকশন হয়ে গেছে ডাকসু এবং জাকসু, এই দুইটা ইলেকশনকে এই দুইটা বিশ্ববিদ্যালয়কে ডাকা হয়েছিল, তাদের এক্সপিরিয়েন্স আমরা যাতে সেখান থেকে কোনো লেসন নিতে পারি কিনা। তা আমরা বলেছি আমাদেরকে এবং রাজশাহীকে ডাকা হয়েছিল। তা আমরা বলেছি যে এটা কেস টু কেস এক এক রকম হয়, এক এক জায়গার পরিস্থিতি, উদ্ভূত পরিস্থিতি এক এক রকম হতে পারে। তারপরেও আমরা কিছু ওখান থেকে শুনলাম তারা কোন কোন জায়গায় তাদের কোনো ঘাটতি ছিল কিনা, তো আমরা সেগুলো জেনেছি। এবং আমাদের যেটুকু বুদ্ধি বিবেচনা আছে আমরাও ঘন ঘন মিটিং করছি, এবং সেটা ছাত্ররা আমাদেরকে সহযোগিতা করছে। এখন পর্যন্ত আমরা কিন্তু কতগুলো নতুন সিদ্ধান্ত নিয়েছি। আমরা প্রথমে ভেবেছিলাম আমরা এই যে সেন্ট্রাল ফিল্ডে করব, কিন্তু বৃষ্টি হতে পারে, সেই জন্য আমরা এখন ফ্যাকাল্টিতে করব। সেই ফ্যাকাল্টিগুলোতে 4000-এর মতো ভোটার থাকবে এক এক জায়গায়। ধরেন 200-400 এদিক সেদিক হতে পারে, 4200, কোনো জায়গায় 4300, এরকম। মানে এক জায়গায় 8000 আর এক জায়গায় 4000, ওরকম না। তো এরকম থাকবে, এবং সেখানে কতগুলো বুথ হবে, কারা প্রিজাইডিং অফিসার হবে, কারা পোলিং অফিসার হবে। নিরাপত্তা সংক্রান্ত মিটিং আমাদের শেষ হয়ে গেছে। নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় সভা আমরা কখন করি? আমরা প্রত্যেক বছর একটা করি, হচ্ছে ভর্তি পরীক্ষার আগে। পুলিশ, র্যাব থেকে শুরু করে এই যে বিজিবি, যত রকম গোয়েন্দা সংস্থা আছে সবাইকে আমরা সালাম দিই। সালাম দিয়ে এখানে লাঞ্চ খাই, লাঞ্চ খেয়ে আমরা তাদের সহায়তা চাই। ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ, সবাইকে ডাকি যারা কনসার্ন। ভর্তি পরীক্ষার সময় আমরা এটা করি। আর এটা তো ঐক্যমতের সৃষ্টি করা, যে আপনারা আমাদের পাশে দাঁড়ান। চমৎকার স্যার আপনার থেকে। এবং তারাও খুবই সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তারা বলেছেন আপনারা যা চাইবেন আমরা সেটা সরবরাহ করব। একেবারেই স্পষ্ট উত্তর পেলাম স্যার। আপনি প্রকাশ করতে চাইবেন কিনা জানি না, আমরা সূত্র অনুযায়ী খবর পেলাম যে আপনি গোপনে শিক্ষার্থীদের কল্যাণে অনেক কিছুই অনেকজনের সাথে এমইউ করছেন। এই ব্যাপারে কি আমাদেরকে কয়েকটা এমইউর ব্যাপারে বলবেন কিনা? বলবো। এটা গোপনে শব্দটা আপনি ব্যবহার করেন না, এটা কোনো, এর ভিতরে কোনো গোপনীয়তা মানে প্রচারে আসেনি আর কি, আপনারা প্রচার সেভাবে করেননি। প্রচার আমরা প্রচার করতে গেলে তো অনেক ব্যাপার আছে, কারণ প্রচার কেউ যদি আমাদের কাছে জানতে চায় আমরা বলতে আমাদের কোনো দ্বিধা নেই, কারণ আমাদের কাজের মধ্যে কোনো লুকোচুরি আমরা রাখতে চান না। ট্রান্সপারেন্সি। যেমন আমি জয়েন করার পরে কতগুলো এমইউর সাথে আমি নিজে জড়িত। এমইউ সাধারণত স্বাক্ষর করেন রেজিস্ট্রার মহোদয়, কিন্তু আমি নিজে কয়েকটা স্বাক্ষর করেছি। তার ভিতরে যে ফয়েজ সাহেবের সাথে যেটা গেলাম জুলাই মাসের 6 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত, চীনের গুয়াংজু, কুনমিং, তারপরে অনেকগুলো ইউনিভার্সিটির সাথে
তো আমি সেই অভিজ্ঞতাটা একটু বলি। তার আগে একটা, আপনারা এখানে ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন লক্ষ্য করেছেন? জি জি। ওটা না দেখলে দেখে যাবেন। হ্যাঁ হ্যাঁ, আমি এটা কিন্তু খুবই উন্নত। এটা আমি নিজে গিয়েছিলাম। আমাদের ওশেনোগ্রাফার মুসলিম উদ্দিন মুন্না যখন আমাকে বোঝালো এটার গুরুত্ব, যে 18 সাল থেকে আমি এটা চেষ্টা করছি, স্যার আপনি আমার সাথে যেতে হবে। তা আমি গুরুত্বটা বুঝে আমি বললাম যে এটা আমি যাব। কারণ আমি দেখলাম যে আমাদের এই যে ছোট জায়গা, ছোট দেশ, আমাদের জায়গা কম। এখন আমাদের ব্লু ইকোনমির দিকে যেতে হবে। অবশ্যই ব্লু ইকোনমি এক্সপ্লোর করা হয়নি, সমুদ্রে বিশাল সম্পদ পড়ে আছে, সেটা এক্সপ্লোর করার জন্য এটা খুবই দরকারি। তাই বললাম ঠিক আছে আমি যাব। আমাকে কি করতে হবে? আমি তো বুঝি না, আমাকে বোঝান। সে আমাকে যখন সব কিছু বোঝালো, আমি এটার গুরুত্ব অনুভূত করে হ্যাংজু শহরে গেলাম, চায়নার। এবং এটা এমইউ করার সময় আমি একটা ক্লজ চেঞ্জ করাতে সমর্থ হয়েছি। সেই ক্লজটা হচ্ছে, তারা যন্ত্রপাতি দেবে, ইকুইপমেন্টস দেবে, সবই দেবে, আমাদের টাকা দেওয়া লাগবে না, কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারদের করার কথা ছিল। তা আমি তাদেরকে বোঝালাম, দেখেন আমরা তো মূল্যবান জায়গা দেব, এভাবে বলেছি, আমাদের মূল্যবান জায়গা আমরা আপনাদেরকে দেব। তো এটা আপনারা যে কোটি কোটি টাকার যন্ত্রপাতি দেবেন, উন্নত ইকুইপমেন্টস, তো এগুলো আমাদের ইঞ্জিনিয়াররা যে পারবে না আমি তা বলবো না, তবে আপনাদের ইঞ্জিনিয়াররা যদি বলে করেন এটা, তাহলে জিনিসটা পেশাদার হবে এবং এই যে টাইম ফ্রেম মেনটেন করা যাবে, সব কিছু এইভাবে বোঝালাম। তখন তারা বললো যে ভিসি সাহেব বলেছে, তারা রাজি হয়েছে। এখন চাইনিজ ইঞ্জিনিয়াররা করছে দেখে এটা দৃশ্যমান হয়েছে। আমাদের ইঞ্জিনিয়াররা করলে হয়তো এতটা দৃশ্যমান হতো না, হয়তো মাটির নিচে থাকতো বা আস্তে আস্তে উঠতো। এটা খুবই দ্রুত, খুবই ফাস্ট কাজ করে এবং আর বছরখানেকের মধ্যে এটা শেষ হয়ে যাবে। এটা এত চমৎকার একটা জিনিস হচ্ছে, এটা দিয়ে আপনি শুধু ওয়েদার ডিটেক্ট করতে পারবেন না। এই যে আগারগাঁওতে যে ওয়েদার অফিস আছে, তারা তখন আমাদের কাছে ডাটা চাইবে, আইলা উমুক তমুক আসলে তাদের চাইতে আগে আমরা জেনে যাব। 2 নম্বর, আমরা ফিশিং জোন ডিটেক্ট করতে পারবো এই 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 ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের মাধ্যমে। ফিশিং জোন কীরকম? কক্সবাজারে একটা জেলে মাছ ধরছে, সে মনে করেন সারাদিনে 5 কেজি মাছ ধরলো। আমরা তাকে পরের দিনে যেয়ে বলবো, চাচা আপনি আমার সাথে আসেন। তাকে 2 মাইল দূরে বলবো যে আজকে আপনি এখানে মাছ ধরেন, 1 ঘন্টায় সেই মাছ ধরতে পারবে। আমরা এখানে বসে কম্পিউটারে দেখবো ফিশিং জোন, যেটা দেখবো যে ফিশিং জোন, সেখানে নিয়ে তাকে লাগিয়ে দেবো। কাজেই সমুদ্রে কী কী সম্পদ আছে সেটা আহরণের ব্যাপারে এটা বিরাট একটা সুযোগ এনে দেবে। প্লাস সমুদ্র গবেষণায় এই যে ফ্যাকাল্টি এক্সচেঞ্জ, স্টুডেন্ট এক্সচেঞ্জ, এই যে কোলাবোরেটিভ রিসার্চ, এগুলো বেড়ে যাবে, আমাদের র্যাঙ্কিংয়ে উন্নতি হবে, সব দিক দিয়ে উন্নতি হবে। আমরা করেছি কনফুসিয়াস সেন্টার, সেটাও পাশ হয়ে গেছে। আর একটা আমরা করেছি কমন গুড। এই 2-3টার কথা বলি। কনফুসিয়াস সেন্টারটা পাশ হয়েছে, কেবল ইউজিসির অ্যাপ্রুভাল লাগতো, ইউজিসি অ্যাপ্রুভাল দিয়ে দিছে ফাইনাল। এখন চাইনিজরা এসে আমাদের এখানে একটা অবকাঠামো করবে, 4 তলার সম্ভবত হবে, ওদের টাকায় করবে এবং ওদের টিচাররা এখানে পড়াবে। এই যে লেভেল 1, 2, 3, 4 এরকম ল্যাঙ্গুয়েজ শেখাবে তারা। শিখিয়ে MA পাস করা লাগবে না, আপনাকে এই কারিগরি জ্ঞান দিয়ে, মনে করেন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, এরকম জ্ঞান দিয়ে আপনাকে চায়নায় পাঠিয়ে দেবে, সাথে সাথে চাকরি। কাজেই আমাদের এই যে কর্মসংস্থান এবং এই যে আমাদের পালি সংস্কৃত, এই যে অনেক অনেক ডিপার্টমেন্ট আছে না, উইথ ডিউ রেসপেক্ট টু অল সাবজেক্টস, যে তারা এই যে MA পাস করার পরে বেকার থাকে, তো ওখানে সেই ব্যবস্থা থাকবে না। ওই অল্প ডিপ্লোমা টাইপের জ্ঞান দিয়ে, মানে আগের সরকার যে এই যে পলিসি নিয়েছিল, আমি তো এর তীব্র বিরোধিতা করি, জেলায় জেলায় ইউনিভার্সিটি। আমি বলবো যে না, নেভার। আপনার যে ইউনিভার্সিটি আছে তার মান আগে ঠিক করেন, সেইগুলোতে লেখাপড়ার মান কি সেটা আগে উন্নত করেন। আপনি জেলায় জেলায় পেরিফেরিতে একটা মেডিকেল কলেজ করে দিলেন, অ্যানাটমি নাই, ফিজিওলজি নাই, ইন্টার্নশিপ নাই, আপনি MBBS এর সার্টিফিকেট দিয়ে দিলেন, এত মানুষ মারার ডাক্তার হবে। তো আপনার মান তো ঠিক রাখতে হবে, লেখাপড়ার মান ঠিক রাখতে হবে। আমরা কোয়ালিটি এনশিওর করার জন্য আমি চিন্তা করে দেখেছি যে সবচাইতে আগে দরকার কোয়ালিটি টিচার। সেই জন্য আমি ইউজিসির সাথে আলোচনা না করে, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলোচনা না করে, আমি এই যে জানুয়ারি মাসের 4 তারিখে না কয় তারিখে আমাদের 558তম সিন্ডিকেটে আমরা শিক্ষক নিয়োগ নীতিমালা রিশাফেল করেছি। আগে একজন শিক্ষক নিয়োগ অ্যাডভার্টাইজ হলে অমুক ডিপার্টমেন্টে একজন শিক্ষক হবে, হয়তো 35 জন দরখাস্ত করেছে, ওই প্রক্রিয়া সম্পন্ন করতে আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগতো। আর আমাদের এখন 7.5 থেকে 8 ঘন্টা লাগছে। আমরা নীতিমালা সংশোধন করে লিখিত পরীক্ষা নিচ্ছি, মৌখিক পরীক্ষা নিচ্ছি, ডেমো প্রেজেন্টেশন নিচ্ছি, সেই প্রেজেন্টেশন রেকর্ড করছি। তো 7.5 থেকে 8 ঘন্টা লাগছে, যে কারণে আমার ফিজিওথেরাপি দেওয়া লাগতেছে এখন প্রত্যেক দিন আমি দিচ্ছি। আমরা যাদেরকে নিয়োগ দিচ্ছি, 2টা সিন্ডিকেটে যারা নিয়োগ পেয়েছে, আপনি খোঁজ নেন, স্পোর্টস সায়েন্সে 5 জন নিয়োগ পেয়েছে, খোঁজ নেন, আমি তো ফিডব্যাক দিচ্ছি। স্যার এদেরকে কোথায় পেলেন? আমি বললাম যে ইন্টারভিউ দিয়ে নিয়েছি, লিখিত মৌখিক পরীক্ষায় যারা, আমি তো চিনিও না, যারা ভালো করেছে রেজাল্টের বেসিসে তারা দিয়ে দিয়েছে। এমনিতে স্যার আপনাদের কাছে তদবির, প্রচুর তদবির আসে আমার কাছে, বুকের ভেতরে রেকর্ড আছে একটা, ওইটা আমি সুইচ অন করে দিই। সে অ্যাম্বাসেডার হোক, উপদেষ্টা হোক, যেই হোক, যত বড় মহিরিত হোক, আমার কাছে যদি বলে যে ভিসি সাহেব আপনি তো খুব ভালো করছেন, আপনার ওখানে এই যে শিক্ষক নিয়োগ করা হবে,
আমার ভাগ্নি অ্যাপ্লাই করেছে। বলেন কি আপনার ভাগ্নি অ্যাপ্লাই করেছে, উনি কি কোনো সময় এসছেন চিটাগাং বিশ্ববিদ্যালয়ে? বলে যে না। তা আপনি প্লিজ ওনাকে আমার কাছে পাঠিয়ে দেবেন, উনি যেন লাঞ্চ না করে আসেন, আমি তাকে লাঞ্চ করাবো। আপনি সম্মানিত ব্যক্তি, আপনি বলেছেন, অনুরোধ আসলে আমার ওই একটা বক্তব্যই রেকর্ড করা আছে, ওইটাই আমি বারবার বাজাই যে মানে যে লাঞ্চ করে, হ্যাঁ আমি লাঞ্চ করাবো, আমি তাকে ইউনিভার্সিটি ঘুরিয়ে দেখাবো। কিন্তু নিয়োগের ব্যাপারে আমরা নতুন প্রক্রিয়া শুরু করেছি, তাকে প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আগের মতো তার প্রতি কোনো অবিচার করা হবে না, একেবারেই সুবিচার করা হবে। কে অনুষ্ঠানের একেবারেই শেষ প্রশ্ন করতে চাই, সর্বশেষ প্রশ্ন যেটি, ভিসি পদ থেকে যখন আবার আপনার বিদায়ের সময় আসবে, তারপরে কি আবারও চাষে ফিরে যাবেন কিনা? না, আরেকটা জিনিস বলে নাই যে চিটাগাং ইউনিভার্সিটি আমার আগে 19 জন ভাইস চ্যান্সেলর ছিলেন, তারা সবাই সম্মানিত, সবাই ইউনিভার্সিটি চালিয়েছেন। তাদের মাথায় এই জিনিসটা কেন আসেনি আমি এটা বুঝতে পারি না, যে বিনা টাকায় ছাত্রছাত্রীদেরকে সেবা দেওয়া যায়। আপনি এখন যান হলে হলে, আপনি ওয়াশিং মেশিন পাবেন, তারা কাপড় ধুতে পারে, আমার 1 টাকাও লাগেনি। আপনি যান ভেন্ডিং মেশিন পাবেন, স্ন্যাক্স খেতে পারে, টিপ দিয়ে জুস খেতে পারে, 1 টাকাও আমার লাগেনি। আমি ছাত্রদেরকে কেন এই সেবা দেবো না? 3 নম্বর, মেয়েদের হলে যান, প্রীতিলতা হলে যান, অন্যান্য হলে যান, আপনি স্যানিটারি প্যাডের ভেন্ডিং মেশিন পাবেন, আলমারি কাচের। তারা দোকানে যে কাগজ দিয়ে মুড়ে দেবে, স্যানিটারি প্যাড আনা লাগবে না, তারা ওখানে মোবাইলে টিপ দেবে, একটা স্যানিটারি প্যাড পড়ে যাবে 10 টাকায়। এই সেবা তো আমার 1 টাকাও লাগেনি। ওয়াশিং রুমের ভিতরে মেয়েদের লাগিয়ে দিয়েছি ছোটো, এই যে স্যার ফান্ডিংগুলো কোথা থেকে এসেছে? যারা প্রোভাইডার তারা, যেভাবে ই কার চলছে দেখেছেন না? ই কার, জি স্যার, এটা চোখে পড়েছে। ই কার তো আমাদের 1 টাকাও লাগেনি, প্রোভাইডাররা প্রোভাইড করেছে। এখন যেখানে ছাত্ররা 30 টাকা দিয়ে যেত, সেখানে যদি আমি তাদেরকে 25 টাকা দিয়ে বা 30 টাকার জায়গায় আমি 20 টাকা 10 টাকা তাদেরকে সেভ করিয়ে দিতে পারি, আমার কোনো ক্ষতি আছে? চমৎকার স্যার। শেষের প্রশ্নটি, যে ভিসি শেষে কি করার ইচ্ছে আছে, ভেবেছেন কিনা এখনো? না, আমি তো একজন ক্ষুদ্র মানের লেখক, আমার বাজারে অনেক বই আছে। আমার সর্বশেষ বই যেটা, সেটাও একটা সর্ট অফ একাডেমিক অটোবায়ো, শিক্ষকতা পেশা ব্যতিক্রমী নেশা। অনেকে বলছে নেশা বললেন কেন? তা আমি বললাম যে নেশা ইন পজিটিভ সেন্স, যে এটা শিক্ষকতাকে, এই ছাত্রদেরকে ভালো না বাসলে ভালো শিক্ষক হওয়া যায় না। সেটা ওই বইটা যদি কেউ পড়ে তাহলে বুঝতে পারবে। ওই বইটা যে কাঁটাবনে তারা প্রকাশক, অনলাইনে রকমারিতে প্রচুর সেল হয়, তখন আমি লেখালেখিতে ফিরে যাব, ওটা তো আমার আছেই। আর অন্যান্য আমার যে সমস্ত বৈষয়িক কাজ এখন করতে পারি না, তখন সেগুলো আমি করার চেষ্টা করব। কিন্তু আমি মেইনলি আমি একজন ছোট মানের লেখক। লেখায় আপনি মনোনিবেশ করবেন বলে আমরা আমি যে বিভিন্ন জিনিস লিখি, আমি বিশেষ করে রাজনীতি লিখি, প্রবন্ধ লিখি, তারপরে আমি গল্প লিখি, আমি চিত্রনাট্য লিখি, আমি নাটক লিখি, আমি কবিতা লিখি, আমি গল্প লিখি, উপন্যাস লিখিনি, কোনোদিন লেখার ইচ্ছাও নাই। ওকে স্যার, আমরা স্যার একেবারেই সংক্ষেপে 1 মিনিটে যদি তরুণদের উদ্দেশ্যে কোনো উপদেশ আপনি দিতে চান। উপদেশ একটাই, সেটা হচ্ছে যারা তরুণ তারাই তো আমাদের ইউনিভার্সিটিতে আসে, তারা লেখাপড়া করার জন্য আসে, তাদের আইডেন্টিটি তাদের ধরে রাখতে হবে। তাদের আইডেন্টিটি হচ্ছে একাডেমিক আইডেন্টিটি, পলিটিক্যাল আইডেন্টিটি না। ইউনিভার্সিটি একাডেমিক ইনস্টিটিউশন, তাদের একাডেমিক আইডেন্টিটিটা হচ্ছে সে ফার্স্ট ইয়ারের পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, ফার্স্ট ইয়ারে কম্পিউটার সায়েন্সের ছাত্র, অমুক দলের সাধারণ সম্পাদক, এটা তাদের আইডেন্টিটি, যেন 7-8 নম্বরে যায়। যত নিচে যাবে তত ভালো। আর একাডেমিক আইডেন্টিটিটা যত উপরে উঠবে তত ভালো। এখন উপরে নাই, এটা আমি দুঃখ পাই। যখন একটা ছাত্র ধাওয়া পাল্টা হয় ঢাকায় বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে আহত হয়, তখন আপনারা মিডিয়ায় বলা হয় অমুক দলের সাধারণ সম্পাদক ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত। তার একাডেমিক আইডেন্টিটি কই? এটা তো তার রাজনৈতিক আইডেন্টিটি। যে দেশে রাজনৈতিক আইডেন্টিটির নিচে একাডেমিক আইডেন্টিটি চাপা পড়ে যায়, সেই দেশের শিক্ষা প্রতিষ্ঠানকে খেসারত দিতে হয়। আমরা সেই খেসারতের মধ্য থেকে আসি। এর থেকে শিক্ষা প্রতিষ্ঠানকে বের করে এনে একাডেমিক ইনস্টিটিউশন হিসেবে এর একাডেমিক ইমেজ রিবিল্ড করাই হচ্ছে আমার স্বপ্ন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের বক্তব্য এবং খুব সুস্পষ্ট আমরা উত্তর পেয়েছি। আমরা স্যারের কাছ থেকে সবসময় সোজাসুজি উত্তর পাই, তবে আজকে একটি কথা বলে নিতে চাই। আজকে টকশের আগে যখন আমি স্যারের সাথে আলাপ করছিলাম, তখন কিন্তু স্যারকে আমি ব্যক্তিগত আলাপে জিজ্ঞাসা করছিলাম, যেটি না বললে আসলে আমার মনে হয় আপনাদেরও জানা দরকার। স্যারকে আমি জিজ্ঞাসা করছিলাম যে ঠিক কতজন সন্তানের পিতা তিনি কিন্তু আমাকে উত্তর দিয়েছিলেন 30,000, এবং আমি হকচকিয়ে যাই এবং পরবর্তীতে তিনি আমাকে বিস্তারিতভাবে বলেছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকলেই তার সন্তান। আমরা চাই আপনি আমাদেরকে সবসময় সন্তান সমতুল্য হিসেবেই আপনি আমাদের মাথার উপরে থাকুন। এই কথাটি আমি একটু ইউনিক শুনতে পেয়েছি দীর্ঘদিন পরে, অনেক দিন পরে, অন্য কারো মুখে আমি শুনতে পাইনি। তাই আসলে বলার জায়গাটা তৈরি করা, নিরপেক্ষ জায়গা থেকে আজকে প্রশ্ন করার চেষ্টা করেছি।
আপনাদের প্রশ্নগুলোই করার চেষ্টা করেছি। প্রিয় দর্শক, আবার নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো অতিথি নিয়ে, নতুন কোনো জায়গায়, নতুন কোনোভাবে, নতুন কোনো প্রশ্ন নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মোহনা টিভির সাথেই থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।